জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সামরিক বাহিনীর কোর্স গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুবেল। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসিএসসি কোর্সের গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বাংলাদেশ সহ ২৪টি দেশের সামরিক বাহিনীর তরুণ কর্মকর্তাদের মধ্যে সনদ তুলে দেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করেন। সেনাবাহিনী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল উল্লেখ করে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। Interim government decided to continue to bring law and order with the support from the police and armed forces. It was not easy either. Their armed forces stood behind them. So I want to thank the armed forces of Bangladesh and their leaders for making this very quick decisions to stay with the people. Can we give a big applause for our army and their leaders? এবারের জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very, very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. এবারের কোর্সে অংশ নেয় বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক সহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা। ৩ ঘন্টার চেষ্টায় গাজীপুরের শ্রীপুরে কয়েল কারখানার লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এই দুর্ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বেলা ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর আগে বুধবার দুপুরে ১টায় ধোঁয়া দেখতে পান কারখানার শ্রমিকরা। তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে মাওনা ফায়ার স্টেশনের ২ ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশেপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও ৭টি ইউনিট। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। উত্তর দিকের থেকে আগুনটা দাও দাও করে চলে আসলো দক্ষিণ দিকে ইয়া ছিল, আপনার ক্যান্টিন ছিল, তারপর আপনার নিচে কিছু মালামালের গোডাউন ছিল। আমাদের গাজীপুরে একটা ফ্যাক্টরিতেও আমাদের ফায়ার সার্ভিস যে করার জন্য কোনো ভালো কোনো ইকুইপমেন্ট নাই। আমরা যদি প্রথম অবস্থায় আমরা যদি এই আগুনটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে এত বিশাল ভয়াবহতা আমাদের দেখতে হইতো না। আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, প্রচুর আগুন। ১-১.৫ ঘন্টা পরে দেখা গেছে ১-২ ঘন্টা ধাও ধাও করে জ্বলতেই আছে। দর্শক, গাজীপুরের শ্রীপুরের কারখানার আগুনের খবর নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ। ইকবাল আহমেদ, অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর জানতে চাই। আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং হতাহতের কোনো খবর পাওয়া গেছে কিনা? রয়েল, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে এবং কাজ করতে করতে তারা আগুন প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে। আর নিয়ন্ত্রণে আনতে আনতে যেই কারখানায় আগুন লেগেছে সেই কারখানার যে ২টি শেড ছিল, সেই 2টি শেডে উৎপাদিত পণ্য, কাঁচামাল, যন্ত্রপাতি কিছুই আর অবশিষ্ট নেই, অর্থাৎ পুড়ে ছাই হয়ে গেছে বলা যায়। পাশের একটি প্রিন্টিং কারখানাও আগুনে পুড়েছে পাশের একটি বাড়ি। আর আগুন এখন নিয়ন্ত্রণে, তবে ডাম্পিংয়ের কাজ ভিতরে চলছে। কিভাবে আগুন লেগেছিল বা প্রত্যক্ষদর্শী কি দেখেছেন সেই সম্পর্কে একটু জানবো। কারখানার গেটে তিনি ছিলেন, একটি দোকানি। আপনার ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে 12:40 থেকে 12:45 দিকে আগুনের সূত্রপাত। তারপরে এখানে ফায়ার সার্ভিস 40 মিনিট পরে আসে। ফায়ার সার্ভিস আসার পরে নিয়ন্ত্রণ
করতে প্রায় ঘন্টা 3 সময় লেগে যায়। আর আগুনটা যদি ফায়ার সার্ভিস আরও 20 থেকে 30 মিনিট আগে আসতো, হয়তো বা বাম দিকের ফ্লোরটা টিকানো যেত। ধন্যবাদ। যে আগুন লাগার পরপরই কিন্তু এখানে বিপুল সংখ্যক লোকজনের ভিড় জমে। কারখানার ভেতরে এখনো পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি। আগুনে কারখানার 2টি শেড পুড়ে একেবারে ছাই হয়ে গেছে বলা যায়, কিছু আর অবশিষ্ট নেই। তবে যাতে বিশৃঙ্খল কোনো ঘটনা না ঘটে, অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেজন্য এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক লোকজন এসেছেন পুলিশ থেকে শুরু করে সেনা সদস্য এসেছেন, র্যাব সদস্যরাও এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রাখলেও দীর্ঘ যানজট লেগেছিল প্রায় ঘণ্টাখানেক ধরে। এই মহাসড়কের এই কারখানার যে অবস্থান, কারখানার গেটেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়কে দীর্ঘ যানজট লেগেছিল। আইনশৃঙ্খলা বাহিনী সেই যানজট পরিস্থিতি স্বাভাবিক করে এবং সার্বিক পরিস্থিতি তারা স্বাভাবিক রাখে। এখনো পর্যন্ত আগুনের যে ডাম্পিংয়ের কাজ সেটা চলছে, অর্থাৎ শেষ মুহূর্তের কাজ চলছে। আগুনে একটি বাড়িও ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহত হয়নি শ্রমিকরা বলছেন। তারা ভেতরে কাজ করছিলেন এবং সেই সময়ে শ্রমিকরা যেটা বলছেন যে ব্লিচিং পাউডার, কেরোসিন বা কেমিক্যাল এগুলি মেশানোর সময় হঠাৎ করে আগুন জ্বলে যায় এবং আগুন প্রথমে একটি ফ্লোরে লাগলেও তার থেকে বেশ কিছুখানি দূরে অন্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। আর আগুনের এখনো ডাম্পিংয়ের কাজ চলছে, কতক্ষণে একেবারে শেষ হবে সেটা এখনো বলা যাচ্ছে না। এই ছিল আগুনের সর্বশেষ খবর। সহকর্মী ইকবাল আহমেদ, আপনি খবরাখবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ইকবাল মাহমুদ গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন। সেখানকার শ্রীপুরের কয়েল কারখানায় লাগা অগ্নিকাণ্ডের সর্বশেষ খবরাখবর আমরা জানছিলাম তার কাছ থেকে। ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে উপজেলার সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের ওই শাখাটিতে হামলা চালানো হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত মনিরুল ইসলাম জানান, দোতলা ভবনের 2য় তলায় ব্যাংকটির অবস্থান। পেট্রোল বোমাটি ভবনের দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিন শেড ঘরের চালায় উপরে পড়ে। এতে ঘরটি আগুন লেগে গেলে একজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার কারণ এখন স্পষ্ট হওয়া যায়নি, তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর পৌর শহরের ইটেরপোল এলাকার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা নিপু পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 4টার দিকে দিদার গ্যারেজে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কয়েকদিন ধরে গ্যারেজে বাসটির মেরামতের কাজ চলছিল। ভোর রাতে হঠাৎ আগুন লেগে এটির যন্ত্রাংশ সহ মূল্যবান মালামাল পুড়ে যায়। পরে এলাকার লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বরিশালের অপসনিনের শ্রমিকদের আন্দোলনের 19তম দিনেও চাকরিহারা শ্রমিকদের প্রতিরোধের মুখে কারখানায় ঢুকতে পারেননি কর্মরত শ্রমিকরা। একই কারখানার 2 দল শ্রমিক মুখোমুখি অবস্থান নেয়। সকাল থেকে দুই পক্ষের মধ্যে কয়েকবার উত্তেজনা সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় 3টি সড়ক। আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা অপেক্ষা করছেন নবাগত জেলা প্রশাসক তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন সেটা দেখার। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। যথারীতি 3য় দিনের মতো মালিকের নির্দেশ অনুযায়ী অফসেস লাইনের উৎপাদনে যেতে কর্মকর্তারা অফিসে আসেন। সাংবাদিকদের তারা জানান, সংঘাত নয়, সমস্যা সমাধানের জন্য চাকরিহারা শ্রমিকদের সহায়তা দরকার। চলে গেছে, তাদের অপসারণ করা হয়েছে, তাদের আমাদের ভাই, তাদের সহযোগিতা আমরা করবে। আমরা সেই সহযোগিতার কারণে আমরা যেন উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে পারি, সেই উদ্দেশ্যে আমরা আসতেছি। তারা যেন আমাদের সহযোগিতা করে উৎপাদন ব্যবস্থা ঠিক রাখে। এদিকে চাকরিচ্যুত শ্রমিকদের আন্দোলনের 19তম দিনে তাদের সঙ্গে একাত্ম হন জাতীয় নাগরিক পার্টির কর্মীরা। তারা বলছেন, হঠাৎ করে শ্রমিক ছাঁটাইয়ের এমন বৈষম্য তারা চান না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সাথে থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায় করে দিয়েই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাঠ ছাড়বে ইনশাল্লাহ। চাকরিহারা শ্রমিকদের একজন নেতা জানান, তারা নবাগত জেলা প্রশাসকের সাথে দেখা করেছেন। তিনি 2 দিন সময় চেয়েছেন এর সুষ্ঠু সমাধানের জন্য। আন্দোলনরত শ্রমিকরা এখন ওই 2 দিনের অপেক্ষা করছেন। আর ডিসির মধ্যে আমাদেরকে যে ডিসিশনটা দেবে, আমরা মনে করি এটা সুন্দর ডিসিশন আমাদের দেবে এবং এই ডিসিশনের পর আমরা আমাদের কর্মস্থলে আমরা ফিরে যেতে চাই। এদিকে 3 দিন ধরে মুখোমুখি অবস্থানে আছেন চাকরিচ্যুত এবং কর্মরত শ্রমিকরা। এতে করে দিন দিন বগুড়া রোডের পরিবেশ ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠছে। আমরা ঢোকার চেষ্টা করতেছি, তারা আমাদের ঢুকতে দিতে আসছে না। আমরা যাতে সুষ্ঠুভাবে ভিতরে ঢুকে প্রোটেকশন দিতে পারি সেই চেষ্টা যেন করে। আমরা চাই সবাই মিলে একত্রে ডিউটি করতে, কিন্তু তারা চাইতেছে আমাদের বাদ দিয়ে তারা ডিউটি করবে। নাম
আমরা যদি চাকরি না করতে পারি তাদেরকেও আমরা দেব না চাকরি করতে। গত 12ই নভেম্বর জেলা প্রশাসক ত্রিপক্ষীয় বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা মানেনি শ্রমিকরা। এখন ফের অপেক্ষা করছেন নবাগত জেলা প্রশাসকের সিদ্ধান্তের। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, আন্দোলনের 19তম দিনে অবসরীরা চাকরিচ্যুত ও চাকরিরত শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান সরকার, অবসরী শ্রমিকদের দুই পক্ষের মুখোমুখি যে অবস্থানের খবর আমরা পেয়েছি, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে চাই এবং সংঘর্ষের কি পরিস্থিতি এবং মালিক পক্ষের সর্বশেষ কি বলেছে। চাকরি যারা হারিয়েছেন তাদের ঠিক 19তম দিনের মতো আন্দোলন তারা করছে, তারা কিন্তু ঠিক এখানেই দাঁড়িয়ে আছে, এখানে অবস্থান করে 19তম দিনের মতো আজকে। এবং অপরদিকে 3 দিন ধরে, গত 3 দিন ধরে যাদের চাকরি রয়েছে, যেসব শ্রমিকরা যারা এই কারখানা খুলতে চান, তারা ঠিক তাদের উল্টো দিকে ঠিক 50 গজ দূরে তারা কিন্তু অবস্থান করছিলেন এবং তারা তাদের ডিউটি 9টা থেকে 5টা হয়ে যাওয়ার পরেই তারা এখান থেকে দেখলাম সারিবদ্ধভাবে সেই সব শ্রমিকরা যারা চাকরিতে যোগদান করতে আসছেন তারা কিন্তু চলে গেছেন। এবং তারা যখন ছিলেন উভয় পক্ষ দুই পাশে মুখোমুখি ছিলেন, তখন কিন্তু 3টি সড়ক আসলে বন্ধ হয়ে গিয়েছিল। কারণ এই সড়ক ধরে আপনাকে দেখাতে পারি যে শিক্ষার্থী থেকে শুরু করে সব ধরনের লোকজন যাতায়াত করে এবং তাদের একটা ভোগান্তি পোহায় আজকের এই যে আন্দোলন চলছে, চলমান আছে। কিন্তু এই শ্রমিকরা বলছেন যে তারা যে বলছেন যে 500 শ্রমিককে ছাঁটাই করা হয়েছে, এদের মধ্যে 444 জনের টাকা দেওয়ার জন্য মালিক সিদ্ধান্ত নিয়েছে এবং তারা বলছেন যে তারা চাকরি চান, তারা টাকা চান না। এই শ্রমিকরা টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে শোনা যাচ্ছে কিছু শ্রমিক টাকা নিয়ে গেছে মালিকের কাছ থেকে, মালিক যে টাকা দিতে চেয়েছে কাউকে বা ফোনে কথা বলছে যে আপনি টাকা নিয়ে নেন, যদি টাকা না নেন তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে কোনো টাকা পাবেন না। এই ধরনের কথাবার্তাও শ্রমিকদের বলছে। মানে শ্রমিকদের যে মালিক পক্ষ যেটা চাচ্ছে, মালিক যেভাবে শ্রমিকদের আন্দোলনকে নাশাত করার জন্য বা তাদের ন্যায্য দাবি অধিকার বা নাশাত করার জন্য যেসব ধরনের পরিকল্পনা করার প্রয়োজন বা সেই ধরনের পরিকল্পনা তারা এখানে প্রয়োগ করছেন, শ্রমিকরা এই কথাই বলছেন এবং তারা কিন্তু অটুট রয়েছে তাদের আন্দোলনে। আজকে 19 দিনের মতো তারা কিন্তু এখানে আছেন সেই শ্রমিকরা। এবং আপনি দেখতে পাচ্ছেন এই শ্রমিকরা কিন্তু ঠিক এই জায়গাটা, তাদের অবসেস লাইন লিমিটেড যে অবসেস লাইন, যে স্যালাইন কারখানাটা কিন্তু তারা সচল করতে চায়, কিন্তু যে সিরিঞ্জ বিভাগ, সেই বিভাগগুলো তারা বন্ধ করে দিয়েছে এবং সেখানেরই 444 জন শ্রমিককে তারা টাকা দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। কিন্তু শ্রমিকরা বলছেন তাদের মধ্যে থেকে 570 জন শ্রমিককে তারা চাকরিচ্যুত করার জন্য ইচ্ছা করছে মালিক পক্ষ। তো এখন পর্যন্ত যে শ্রমিকদের চাকরিচ্যুত করেছে তারা চাকরি পাওয়ার জন্য এখন জেলা প্রশাসকের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন 2 দিন সময় দেওয়ার জন্য এবং তারপর তারা, আমরা আশা করব বিধান সরকার এই সময়ের মধ্যেই আসলে এই বিষয়টি নিয়ে একটি ইতিবাচক সমাধানে আসুক। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে বরিশাল থেকে আমাদের সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন। আন্দোলনরত অবসরীনের যে চাকরিচ্যুত এবং চাকরিরত শ্রমিকদের বর্তমান মুখোমুখি অবস্থান এবং মালিকদের মতামত, এছাড়া অন্যান্য বিষয় দিয়ে আমরা জানছিলাম তার কাছ থেকে। ঢাকার সাভারে ইট ভাটা সচল করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাটা মালিক ও শ্রমিকরা। এতে ঢাকা আরিচা মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বুধবার সকাল 10:30টার দিকে ভাঙা ব্রিজ এলাকায় স্থানীয় ইট ভাটার মালিক ও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে ব্যস্ত এই মহাসড়কের উভয় লেনে প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে প্রথমে মালিক ও শ্রমিকরা অবরোধ উঠিয়ে নিতে অস্বীকার করে। এক পর্যায়ে তারা মহাসড়ক ছেড়ে দেয়। রাজবাড়ীর বালিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে এক পেঁয়াজ চাষির 5 বিঘা জমির মুড়িকাটা পেঁয়াজ নষ্ট করার অভিযোগ করেছে। বিপর্যস্ত কৃষক বলছেন তার ভাইয়ের হত্যাকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে না নেয় এটি হয়েছে। বিষয়টি নিয়ে আতঙ্কিত অন্যান্য চাষিরা নিজেদের খেতে বসিয়েছেন পাহারা। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হলুদ আর লালচে রং ধরার পর মরে যাওয়া পেঁয়াজ গাছ ধরে কাটছেন রাজবাড়ির পেঁয়াজ চাষি আব্দুর রহমান। লাভের আশায় বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের কোনা গ্রামের 10 বিঘা জমিতে চাষ করেছেন মুড়ি কাটা পেঁয়াজ, যে পেঁয়াজ ডিসেম্বরের শেষ সপ্তাহে বাজারে তোলার কথা। তার আগেই বিষ দেওয়ায় 5 বিঘা জমির পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। কৃষক আব্দুর রহমানের অভিযোগ, 2 বছর আগে তার ভাইকে যারা হত্যা করেছে সেই মামলা তুলে না নেওয়ায় এখন বিষ দিয়ে পেঁয়াজ ক্ষেত নষ্ট করছে। এর আগেও একবার এমন হয়েছিল। 11 তারিখে রাত 11টা 11:30টার দিকে আমার এই ক্ষতি করছে ওরা। এরপরে হুমকি দিচ্ছে যদি আমি ওই মামলা প্রত্যাহার না করি তাহলে আমার এই ক্ষেতের মতোই করে দেওয়া হবে।
আমি এখন কোথায় যাব বলেন, আমি কোথায় যাব? আমাদের এর আগে উস্তা গাছ, লাউ গাছ, মূলা গাছ, পেঁপে গাছ, পুয়ের গাছ এরা রাতের অন্ধকারে এসে কাটিয়ে থুয়ে গেছে। আমার বাসুর মারিয়ে ফেলছে, তাদের মামলা আপোষ করতে করছে। এদিকে কৃষক আব্দুর রহমানের পেঁয়াজ ক্ষেত নষ্ট হওয়ার ঘটনায় আতঙ্কিত অন্যান্য চাষিরা, তাই নিজেদের খেতে বসিয়েছেন পাহারা। আমরা তো আতঙ্কে আছি, আমরা পাশালি এদের নষ্ট করেছে, আমাদের তো নষ্ট করতে পারে। বিষয়টা যদি হয় যে কেউ আমার শত্রু, কেউ আমার খারাপ করছে, তার সাথে লড়ালড়ি করি, কিন্তু ফসলের সাথে। আগে পদ্ধতিতে পেঁয়াজটা মানুষ তুলে না নিয়ে যায়, আর এখন পদ্ধতি এইভাবে যে পেঁয়াজ যাতে ওষুধ কেউ না দেয়, এই তো সমস্যা এখন চলতেছে। রাজ্যের জায়গায় পাহারা দিতে, পাহারা না দিলে তো থাকতেছে না। এই ঘটনার পর আব্দুর রহমানের ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করেছে কৃষি বিভাগ। একজন মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু ফসলের সাথে এই ধরনের শত্রুতা আমরা এটা কাম্য করি না। আমরা এই ফসল ক্ষতির সাথে যারা জড়িত, আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আসুক এবং আমাদের এই বালিয়াকান্দি উপজেলার অন্য কোনো কৃষক এই ধরনের ক্ষতির সম্মুখীন না হোক। পেঁয়াজ উৎপাদনে সারা দেশে তৃতীয় স্থানে থাকা রাজবাড়ীতে এবছর 37,000 হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। হাসান আহমেদ, ৭১। চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা হচ্ছে ঘন চিনি বা সোডিয়াম সাইক্লোম্যান। কাস্টমস কর্মকর্তারা জানান, বাংলাদেশের খাবারে এই রাসায়নিক ব্যবহারে চোরা প্রবণতার কারণে এর আমদানি নিষিদ্ধ, কিন্তু অন্য রাসায়নিকের নামে এই নিষিদ্ধ পণ্যের আমদানি আশঙ্কাজনক হারে বেড়েছে। সম্প্রতি ধরা পড়েছে এরকম 2টি চালান। কাস্টমস কর্মকর্তারাও জানান, মিথ্যা বলে ঘন চিনি আমদানির প্রতিরোধে তারা কাজ করছেন। সাইফুল ইসলাম শিল্পের প্রতিবেদন। দেখতে অনেকটা চিনির মতো হলেও প্রকৃত অর্থে এগুলো চিনি নয়। চিনি তৈরির বিন্দুমাত্র উপাদান এখানে ব্যবহার হয়নি, অথচ এটি খাবারে ব্যবহার হচ্ছে। চিকিৎসকরা আরও জানান, এর স্বাদ সাধারণ চিনির চেয়ে 30 থেকে 50 গুণ বেশি মিষ্টি, তাই এটি ব্যবহার হয় মিষ্টান্ন ও কনডেন্স মিল্কে। পাশাপাশি আইসক্রিম, বেভারেজ, জুস, চকলেট এবং নানান শিশু খাদ্যেও এর ব্যবহার খুব পরিচিত, অথচ এটি খাবার উপযোগী চিনি নয়, বরং শিল্পে ব্যবহৃত রাসায়নিক। এই পদার্থ পেটে গেলে ক্যান্সার, কিডনি এবং লিভারের সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি বাড়ে। ঘন চিনি থেকে মিষ্টির স্বাদ পাচ্ছি, কিন্তু আমরা কার্বোহাইড্রেটের চাহিদা মেটাতে পারছি না। তাহলে বাচ্চাদের যে ট্রুলি যে সুগার দরকার, এই সুগারটা কিন্তু সেখান থেকে আসছে না, শুধু মিষ্টির স্বাদটা যাচ্ছে। এবং এই স্বাদটা কিন্তু আলটিমেটলি এই সাইক্লামেট শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান আছে, যেটা কিডনি শাটডাউন থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। চট্টগ্রামের কাস্টমসের একজন কর্মকর্তা জানান, এবছর 28 অক্টোবর বন্দরে আসা 2টি কন্টেইনার থেকে জব্দ হয়েছে 39,000 কেজি ঘন চিনি। পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে চীন থেকে এই চালান আসে। এর আগে গত 16 সেপ্টেম্বর একটি বেসরকারি অফডপ থেকে জব্দ করা হয়েছিল সোডা অ্যাশের নামে আমদানি করা 3 কন্টেইনার ভর্তি 60,480 কেজি ঘন চিনি। আমরা এই বিষয়ে আরও কাজ করছি। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আরও কিছু কনসাইনমেন্ট নিয়ে কাজ করছি, যেগুলোতেও ঘন চিনির অস্তিত্ব থাকার আশঙ্কা আমরা করছি। কাস্টমসের আরেক কর্মকর্তা জানান, খাবারের খরচ কমাতে মিষ্টি হিসেবে গোপনে ব্যবহার হয় এই ঘন চিনি। বৈধ পথে এর আমদানি নিষিদ্ধ হওয়ায় শিল্পের কাঁচামালের আড়ালে আনতে হয় এই পণ্য। এরই মধ্যে আটক হওয়া 2টি চালানের আমদানিকারক এবং C&OFF প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কাস্টমস। তাদের লাইসেন্স বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এ পর্যন্ত ঘন চিনি আমদানি করেছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। কারণ দর্শান নোটিশ জারি করা হয়েছে, তাদের বিন লক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের করা হবে। বিশেষজ্ঞরা মনে করেন, জরুরি ভিত্তিতে মনিটরিং বাড়িয়ে এবং আমদানি নীতিতে কঠোরতা ও খাদ্যশিল্পে ল্যাব টেস্ট বাধ্যতামূলক করা ছাড়া ঘনচিনির ঝুঁকি কমানো সম্ভব নয়। হাসান আহমেদ, ৭১। নিজের নির্বাচনী এলাকা দিনাজপুর 6 আসনের বিভিন্ন জায়গায় গণসংযোগ চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। সকাল থেকে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের খোঁজ খবর নেন। গণসংযোগকালে তিনি বলেন, ভোটের অধিকার ফিরে পেতে চায় মানুষ, পাশাপাশি দেশের উন্নয়ন ও দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা চায় তারা। বিএনপি নির্বাচিত হলে মানুষের এসব অধিকার ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি দিনাজপুরের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক অবকাঠামো সহ সব ক্ষেত্রে উন্নয়নে কাজ করা হবে।
গণসংযোগে ব্যস্ততম সময় পার করছেন শরীয়তপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। সকাল থেকে তিনি ভেদেরগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় প্রচার চালান এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি ক্ষমতায় গেলে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এজন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই, এখন যারা 15 থেকে 25 তারা গত 17 বছরে ভোট দেখেও নাই, ভোট দিতেও পারে নাই। তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, নির্বাচন করার জন্য সমগ্র জাতি অপেক্ষায়, এবং এটা কোনো ষড়যন্ত্রেই এই নির্বাচন বন্ধ হওয়ার কোনো উপক্রম নাই, কোনো সুযোগ নাই। ওলামা মাশায়েখদের ওপর জুলুম নির্যাতন আল্লাহ সহ্য করেন না, তাই আল্লাহ শেখ হাসিনার শাস্তি দিয়েছেন এবং তার বিচার এখন বাংলাদেশের মাটিতেই হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুর 12:30টায় মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার সৈয়দপুর জামিয়া এমদাদিয়া মাদ্রাসা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন কমিশনারকে সব ধরনের সহযোগিতা করবে, এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, বিএনপির নেতা খালেদ শিকদার ও নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা সহ আরো অনেকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধা চরাঞ্চলে নারী ভোটারদের মাঝে দেখা গেছে আলাদা উচ্ছ্বাস ও সচেতনতা। এসব নারীরা এবার নিজেদের অধিকার নিয়ে আরো দৃঢ়ভাবে কথা বলতে চান। নানা প্রতিকূলতায় পিছিয়ে থাকা এসব নারীরা শুধু প্রতিশ্রুতি নয়, তাদের প্রতিকূলতা দূর করতে যারা কাজ করবেন তাদেরই নির্বাচিত করতে চান। শামীম আল শাম্মর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা নদীর বুকে 165 চরাঞ্চলে 4 লাখেরও বেশি মানুষের বসবাস। এখানকার মোট জনসংখ্যার অর্ধেকই নারী, যারা বছরের পর বছর শ্রম বৈষম্য, স্বাস্থ্যসেবার ঘাটতি, শিক্ষার প্রতিবন্ধকতা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙন সহ নানা প্রতিকূলতার শিকার। তবে প্রতিকূলতা ও বঞ্চনার বেড়াজালে পিছিয়ে থাকা এসব নারীরা এবার আসন্ন নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত ও সচেতন। তাদের দাবি, এবার আর ব্যক্তি বা দল নয়, যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, যারা নারীদের অধিকার ও এলাকার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তারা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, প্রতিকূলতা দূর করতে বাস্তবসম্মত কাজ করতে হবে। ভোট নেওয়ার সময় আসি একেবারে মাও, খালা, চাচি হাত পাও ধরিয়ে বুবু আপা কয়াকে ভোটগুলো নিয়ে যায়, যেই ভোট হয়ে যায় তখন আমরা খোঁজ করেন। আর আমরা মহিলা মানুষ বাড়িতে বসে থেকে সংসার চলে না, আমরা হয়তো কাজ কামে যাই, আমাদের মনে করো কামের দাম দেয় 200, 250 এইরকম। সব সময় পারি আমরা গরিব মানুষ যাতে 2 গাছ ভাত বেশি খেতে পারি, সুখে খেতে পারি, যাতে আমরা ভালো থাকতে পারি, এইরকম প্রার্থী হলে আমরা আছি। কোনো রাস্তাঘাট নাই, কোনো চলাচল নাই, খুব বিপজ্জনক ওদের। যারা সমাধান করে পাবে তাদেরকে আমরা ভোট দেব। যারা আমার মনে করো কর্ম দিবে, সুযোগ সুবিধা দিবে, মানে জিনিস জানার দাম কমাবে, তাকে কি ভোট দেব। শিক্ষা নাই, আমার অস্ত্র নাই, বস্ত্র নাই, আমার খাদ্য, এই 6টা দরকার যাই পালন করে পাবে, তাই আমাদের পাশে দাঁড়াবে, আমরা তার পাশে দাঁড়াবো। এদিকে নির্বাচনের মাঠে নেমেছেন দলীয় মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, যারা সবাই নারীদের ভোট নিজের পক্ষে নেয়ার চেষ্টা করছেন। তবে তারা এবার চরাঞ্চলের নারীদের উন্নয়ন গুরুত্বের সাথে দেখছেন। সেই সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হলে চরাঞ্চলের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও নারীদের নিরাপত্তা সবকিছুকে অগ্রাধিকার দেয়া হবে। এবার চরাঞ্চলের নারী ভোটাররা আর শুধু ভোটার নন, তারা উন্নয়ন ও অধিকার আদায়ের শক্তিশালী দাবিদার। মনিরা কাজুরি, ৭১। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছেন কুষ্টিয়ার নারীরা।
তাদের সাথে কথা বলে জানা গেছে নানা প্রত্যাশা ও শঙ্কার কথা। এবারে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে তাদের যেমন শঙ্কা রয়েছে, তেমনি একটি দায়িত্বশীল সরকার গঠনের ক্ষেত্রে তাদের দাবি নারীদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। শাহিন আলীর তথ্য ও ছবিতে জানবো নারীদের ভাবনার কথা। কুষ্টিয়ার ৬টি উপজেলা নিয়ে গঠিত ৪টি সংসদীয় আসনে এবার ভোট দেবেন ১৪,২৫,৯৯০ জন ভোটার, যার মধ্যে ৭,১৪,২৪৩ জন নারী। এই নারী ভোটাররা এবার আগ্রহী হয়ে উঠেছেন নির্বাচন নিয়ে। ভোট নিয়ে চলছে হিসেব নিকেশ, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও চলছে বিশ্লেষণ। তবে অনেকেই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। ভোট কেন্দ্রে যাবার আগ্রহ থাকলেও নানা শঙ্কায় পিছিয়ে আসছেন। শঙ্কার পাশাপাশি প্রত্যাশা কম নয় নারী ভোটারদের। তাদের মতে, একটি দায়িত্বশীল সরকার গঠনের ক্ষেত্রে নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারা বলছেন, এমন একটি দেশ চান যেখানে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে, নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন। রাস্তায় চলাচল করাটাই যেন হয় জীবন গেল তো গেলই, কিন্তু যদি বেঁচে থাকি তাহলে কি হচ্ছে, মুখ লুকানো লাগছে। ভোট কেন্দ্রে গিয়ে আমরা পরিবারের সাথে সবাই মিলে ভালোভাবে ভোট দিয়ে আসতে পারি, এরকম নির্বাচন পরিস্থিতি এবার আমরা চাচ্ছি। এখানকার নারীরা আর ঘরে বসে থাকতে চান না। নারীরা চান উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে, যেন পরিবারের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও অবদান রাখতে পারেন। আর তাদের সেই লক্ষ্য পূরণে নির্বাচিত সরকারের সহযোগিতা দাবি তাদের। আমাদের যেন সরকার পাশে থাকেন এবং আমাদের নারী উদ্যোক্তাদের সবকিছু একটু সহজভাবেই করে দেয়। নারীদেরকে কোনো রকম যেন পিছিয়ে না রাখা হয়, একটা নারীকে তার কর্মক্ষেত্রে পুরুষের সমান অধিকার দেওয়া উচিত। আমাদের আগামী যে সরকার আসবে সেটা এই বাজারের বিষয়গুলোর জন্য তারা মাথায় রেখে এই মানুষের প্রত্যেকটা জিনিস ক্রয় ক্ষমতার ভিতরে রেখে বাজারটাকে নিয়ন্ত্রণে রাখে। এদিকে জেলার নারী নেত্রীরা বলছেন, নারীদের জন্য অগ্রাধিকারমূলক কর্মসংস্থান ও আর্থিক সুযোগ বাড়ানো জরুরি, যেন তারা পিছিয়ে না পড়েন। আগামী দিনে সরকারের কাছে একটাই প্রত্যাশা, আপনারা কর্মসংস্থান বাড়িয়ে দেন, এমন কোনো কারখানা বা কর্মসংস্থান তৈরি করেন মেয়েরা যারা পিছিয়ে পড়ে আছে তারা যেন পেটে ভাতে খেতে পারে, তারা যেন অবহেলিত হয়ে পিছিয়ে আর না যায়। সর্বোপরি নারীর সম্মান আর অধিকার রক্ষায় যারা কাজ করবেন তাদেরকেই নির্বাচিত করতে চান কুষ্টিয়ার নারী ভোটাররা। নূর তাজবিন নীর, ৭১। শীতের মৌসুম শুরু হতে চললেও থামছে না ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছর জানুয়ারি থেকে একদিনের জন্য খালি হয়নি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। ঘটছে প্রাণহানির ঘটনা। চরম দুশ্চিন্তায় জেলার বাসিন্দারা। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দিয়ান রাজুর তথ্যচিত্রে প্রতিবেদন। বাংলাদেশে ডেঙ্গুর মৌসুম সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, কিন্তু নভেম্বর শেষ হতে চললেও এখনও ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। এবছর জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছে ১,২৭০ জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর ধরন পরিবর্তনের কারণে শীতকালেও ডেঙ্গুর ঝুঁকি থেকে যাচ্ছে। এ কারণে বছর জুড়ে সতর্কতার প্রয়োজন। সরকারিভাবে কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন, যেমন আমাদের আশেপাশের ডোবা, নালা, নর্দমা এগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় অপরিষ্কার থেকে যায়, সেগুলো পরিষ্কার রাখা প্রয়োজন। এবং এসির পানি যে জমা থাকে যেসব জায়গায়, সেগুলো আমরা ডেইলি ক্লিন করার চেষ্টা করব এবং মশারি ব্যবহার করব। সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম এবং আলাদা ইউনিট করা হয়েছে। একটা বড় ওয়ার্ড ডেঙ্গুর জন্য ফিক্সড করা হয়েছে, ডেঙ্গু ওয়ার্ড হিসেবে সেটা পরিচিত আছে। ফিমেলে একটা রুম করা হয়েছে, ফিমেল পেশেন্ট যদিও কম, কিন্তু তারপরেও ফিমেলের জন্য আলাদা ওয়ার্ড করা হয়। এদিকে জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান সিভিল সার্জন। আমাদের 9টি উপজেলার 7টা আমাদের হেলথ কমপ্লেক্স আছে, সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং মেডিকেল কলেজ আছে, মনসুর আলী মেডিকেল কলেজ, সেখানেও পর্যাপ্ত ব্যবস্থা আছে। সদর হসপিটাল আছে, আমাদের আরও 2টা বেসরকারি মেডিকেল কলেজ আছে, নর্থ বেঙ্গল এবং খাজা ইউনুস আলী, সেখানেও সব ধরনের ব্যবস্থা আছে।
কিন্তু হাসপাতালের নোংরা পরিবেশে চরম ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ রোগী ও তাদের স্বজনদের। 500 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল, কিন্তু এই হসপিটালটি যতটুকু পরিচ্ছন্ন থাকার দরকার, আমার মনে হয় যারা এখানে অথরিটি পার্সন আছে তারা হয়তো সেইভাবে দৃষ্টি দিচ্ছে না এবং সেইভাবে সেটা পরিচ্ছন্ন থাকতেছে না। হাসপাতালের যে বাথরুমগুলা, যে পরিবেশগুলা যে নোংরা, এর জন্য এই রুগীগুলা এবং রুগীর অভিভাবক যদি ওই বাথরুমগুলো ব্যবহার করা যায় তাহলে এরা আরও অসুস্থ বেশি হয়ে যাবে। ওগুলার পাইপ টাইপ সব ভাঙা, কিচ্ছু নাই ওখানে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে চলতি বছর শাহজাদপুর ও উল্লাপাড়ায় 2 জন মারা গেছেন। পিন্টু হাজং, 71। মাগুরা নড়াইল আঞ্চলিক সড়কটির বাক সরলীকরণ ও উন্নয়ন কাজ 2020 সালে শুরু হলেও এখনও শেষ হয়নি। মাগুরা অংশের দ্বিতীয় মেয়াদের সময় বাড়লেও শেষ হয়নি জমির অধিগ্রহণ। এখন বড় বড় গর্ত জমে থাকা কাদা পানিতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। শরীফ তেহরান টুটুলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2020 সালের জানুয়ারি মাসে 724 কোটি টাকা ব্যয়ে মাগুরা নড়াইল আঞ্চলিক মহাসড়কটির 47 কিলোমিটার দীর্ঘ ও 9.1 মিটার প্রশস্ত বাক সরলীকরণ ও উন্নয়নের কাজ দেয়া হয় 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 2022 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য নির্ধারণ করা হলেও কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় মেয়াদে কাজের সময় বাড়ানো হয় 2026 সালের 30 জুন পর্যন্ত। নড়াইল অংশের কাজ শেষ হলেও এখনও মাগুরা অংশের কাজ বাকি 24%। এদিকে উন্নয়ন কাজ শেষ না হওয়ায় সরু সড়কে বড় বড় গর্ত ও জমে থাকা কাদা পানিতে বাড়ছে দুর্ঘটনা। রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় পড়ে আছে, এখানে কোনো রাস্তার কাজ করা হচ্ছে না। এখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত আসে না, আমরা ফোন করলে অ্যাম্বুলেন্স আসে না। এখান থেকে মাগুরা আমরা রোগী নিয়ে যাবো, সেই পরিস্থিতি আমাদের নাই। ভ্যান উল্টে যায়, গাড়ি ঘোড়া উল্টে যায়, চলাফেরা খুব কষ্ট। গাড়ি উল্টে যাবি, পাল্টে যাবি, এরকম সমস্যায় লোড নিয়ে আসা যায় না। এলাকাবাসীদের অভিযোগ, যে অংশের কাজ হয়েছে সেখানেও মোড়গুলো সোজা না হওয়ায় এখনো দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এমন বাঁক আছে যে আমাদের অনেক রিস্ক নিয়ে চলতে হয়। যে কোনো মুহূর্তে বড় গাড়ি এবং বাস আসে, হরেন দেয় না তারা। যে কারণে কাজটা নতুন করে সংস্করণ করার কথা, তো সেই রাস্তা সরলীকরণ হচ্ছে না, রাস্তার মতো হয়ে যাচ্ছে। তাহলে এ কাজ করে লাভ কি? সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ভূমি অধিগ্রহণ হলে অবশিষ্ট অংশের কাজ দ্রুত শেষ হবে। যে রাস্তাটা হচ্ছে ভূমি অধিগ্রহণ ছাড়া হচ্ছে এক্সিস্টিং যে চলমান সড়ক আছে সেটা মেইনটেনেন্সের জন্য আমরা এটা হচ্ছে আমাদের একটা কর্মসূচিতে অন্তর্ভুক্তি প্রস্তাব প্রদান করি। সেটা হচ্ছে অনুমোদন হয়, আমরা দরপত্র আহ্বান করছি। দরপত্র মূল্যায়ন শেষে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ঠিকাদার নিয়োগের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ রাস্তা মেরামত করতে পারবো বলে আমরা আশা করি। আর জেলা প্রশাসক জানিয়েছেন, বাক সরলীকরণের জন্য ব্যস্ততম এলাকায় জনগণের বাধার কারণে ভূমি অধিগ্রহণ সম্ভব হচ্ছে না। সত্যজিৎপুর বাজার এবং বেরুলপরিদা বাজার এক্সিস্টিং যা আছে তাই থাকবে। এই রাস্তা যেহেতু এই প্রকল্পটা বাক সরলীকরণ প্রকল্প, অতএব আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাক সরলীকরণ করা যায়। এখানে এই দুইটা বাজারের বাক সরলীকরণ না হলেও এখানে যেহেতু এটা একটা আঞ্চলিক মহাসড়ক, এখানে যে পরিমাণ ট্রাফিক চলাফেরা করছে যানবাহন, তাতে বড় রকমের কোনো সমস্যা তৈরি হবে না। তো এখানে জনগণের আপত্তির কারণে ওই অংশে বাক সরলীকরণের জন্য যে পরিমাণ জমি অধিগ্রহণের যে প্রস্তাব আছে সেটা এখানে করা যাচ্ছে না। এখানে অরিজিনাল যে রাস্তা আছে ওই রাস্তাটাতেই এই অন্য যে প্রকল্প আছে সেই প্রকল্পের সাথে সমন্বয় করে এখানে তাদের কাজ চলমান রাখতে হবে। এদিকে নির্ধারিত সময় সড়ক উন্নয়ন ও যথাযথ বাক সরলীকরণ না হওয়ায় দুর্ঘটনায় পড়ার ভয়ে থাকেন সব যাত্রী। শাকিলা শম্পা, 71। বরিশালের বাকেরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুরে বিল এখন আতঙ্কের নাম। মিটার রিডিং না দেখেই মন গড়া বিল ধরিয়ে দেয় ক্ষুব্ধ গ্রাহকরা। যাদের মাসিক খরচ নির্ধারিত ছিল কয়েকশো টাকা, তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার টাকার বিল। অভিযোগ করেও মিলছে না প্রতিকার। উল্টো মাসের পর মাস বিলের কাগজ না পাওয়ার ভোগান্তিতে দিশেহারা গ্রাহক। জুয়েল তালুকদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চালাই এবং একটা টেলিভিশন, একটা খেসা ফ্যান চালাই, পরে আমার একটা কারেন্ট বিলের কাগজ দিয়ে বলছে 14,800 টাকা বিল আসছে।
বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মানিক মিয়া সম্প্রতি সড়কের পাশে চায়ের দোকান দিয়েছেন। তিনি জানান, সারা মাসে দোকানে ২০,০০০ টাকার বিক্রি না হলেও অক্টোবর মাসে তাকে ১৪,৮০০ টাকার ভুতুড়ে বিল ধরিয়ে দিয়েছে পল্লী বিদ্যুৎ অফিস। এতে তার খাওয়া খরচ জোগানো কঠিন হয়ে গেছে। আমার ফ্রিজ দেখে বলে যে ফ্রিজে নাকি একটা সমিলের যে পরিমাণ লোড টানে সেটা নাকি আমার ফ্রিজে টানে। এই মাসে ৬,০০০ টাকা ছেলে দিয়েছে, বুঝলেন? হ্যাঁ, আমাকে বাবাইছি, এত কামাই না। এই সর্বশেষ এই দোকানে বিল ১২ থেকে ১৩০০ টাকা, 2 মাসে ২০০০ টাকা বিল, হ্যাঁ না ৫০০০ টাকা বিল বেলাইছে। মিটারের ইউনিটের সাথে এই বিলের সাথে কোনো মিল নেই। শুধু মানিক মিয়াই নন, উপজেলার বেশিরভাগ গ্রাহকেরই একই অবস্থা। কয়েক মাস আগেও যাদের ৩০০ থেকে ৪০০ টাকার বিল আসতো, তাদের এখন ১৪০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিল দিতে হচ্ছে। তাদের অভিযোগ, মিটার রিডিং এর ধারে কাছে না এসে বিল তৈরি করায় অতিরিক্ত বিলের বোঝা টানতে হচ্ছে তাদের। এই মাসে দেখা যায় যে বিল হয়েছে ৮০০ টাকা, পরের মাসে যাইয়া বিল হয় ১৪, ১৫00, ১৬০০ টাকা। ডিজিএম এর কাছে গেলে ওই ভুং বুঝাইয়ে মাথায় পোষা দিয়ে পাঠাই যায়, ঠিক আছে? এখন আর কোনো সময় সঠিক বিচার পাওয়া যায় না। বাড়তি বিলের পাশাপাশি দেরিতে বিলের কাগজ ধরিয়ে দিয়ে জরিমানা চাপিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকের ওপর। মাসের পর মাস বিলের কাগজ না দেওয়ায় একসঙ্গে মোটা অঙ্কের টাকা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আগে বিল আসতো ৬০০ টাকা, ৬০০, ৫০০, ৫৫০, ৬০০ উপরে, এখন ১৮০০ টাকা। হ্যাঁ, ডাকলে হেরা কয় যে বিল উঠবে, উঠেইতে হইবে। রাজায় কইছে যে বিল উঠে লাগবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পল্লী বিদ্যুতের অতিরিক্ত বা ভুতুড়ে বিল নিয়ে অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন কাজ করছে। এদিকে উপজেলা প্রশাসন আশার বাণী শোনালেও দায়সারা জবাব দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের বেশি আলাপ করা দরকার। পাশাপাশি এর সমাধান করবো, আমি আমার অধিকারের সাথে আলাপ করবো এবং জনগণের যাতে ভোগান্তি না হয় সে বিষয়ে আমরা উপজেলা প্রশাসন সচেষ্ট আছি। গ্রাহকের যে ওই বিগত ২ মাসে কম আসলো, সে কম আসাটা তো গ্রাহক মনে করে না, কম মনে করে যে এটাই তার প্রকৃত ব্যবহার। যখন ওই ৩০ ইউনিট ২ মাসের ৩০-৩০-৬০ যোগ হয়ে যায়, তখন তো ১০০ ইউনিট ১৬০ বিল হয়। তখন গ্রাহক মনে করে যে আমার তো এই মাসে হঠাৎ করে বেশি আসলো। পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতায় উপজেলায় ৭৫,০০০ গ্রাহক মাসে গড়ে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন। উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলেও নানা অব্যবস্থাপনায় জর্জরিত পল্লী বিদ্যুৎ সমিতি। হাসিবা আলী বর্ণা, ৭১। দক্ষিণে গ্যাস দেবেন না, গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে জনসচেতনতা বাড়াতে পটুয়াখালীর কলাপাড়ার আন্দার মানিক নদীতে নৌ র্যালি হয়েছে। ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্মদিবস ২০২৫ উপলক্ষে বুধবার সকালে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার্স কিপার্স বাংলাদেশ এবং আমরা কলাপাড়াবাসী এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। নৌবহর কর্মসূচিতে র্যালির মাধ্যমে প্রতিবাদী স্লোগান, ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করে দক্ষিণাঞ্চলে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে অবস্থান জানানো হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, উপকূলীয় পরিবেশ, জীবন বৈচিত্র্য এবং মানুষের জীবন জীবিকা রক্ষায় ফসিল জ্বালানির ব্যবহার কমানো এখন সময়ের দাবি। তাই নবায়নযোগ্য শক্তির দিকে অগ্রসর হওয়ার উপর গুরুত্ব দেন তারা। এদিকে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে জনসচেতনতা বাড়াতে মংলার পশুর নদীতে নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্মদিবস ২০২৫ উপলক্ষে বুধবার সকালে পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপার্স নৌ র্যালি আয়োজন করে। এই সময় বক্তারা বলেন, ন্যায্য জ্বালানি রূপান্তর হিসেবে কয়লা ও তেলের বিকল্প কখনোই ফসিল গ্যাস হতে পারে না। উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকা রক্ষায় ফসিল জ্বালানির ব্যবহার কমানো এখন সময়ের দাবি। বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে পশুর নদী সহ ৯টি নদীতে এই নৌ র্যালি অনুষ্ঠিত হয়। দক্ষিণাঞ্চলে সবচেয়ে বড় ভাসমান হাট পিরোজপুরের নাজিরপুরের বৈঠা কাটা হাট। এখানে কেনাকাটা চলে নৌকায়। বেলুয়া নদীর বুকে ভোর থেকে শত শত নৌকার ক্রেতার বিক্রেতার ভিড়ে মুখর থাকে এই ভাসমান হাট। সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার ভোর থেকে সকাল 10টা পর্যন্ত কোটি টাকা বেচাকেনা হয়। তরিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন।
পাখির চোখে মনে হবে নদীর বুকে নৌকা ঘেরা কুয়াশা মোড়ানো ছোট্ট একটি গ্রাম। এটি আসলে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান হাট বৈঠাকাটা। পিরোজপুরের নাজিরপুরে বেলুয়া নদীর বুকে এই হাটে শত শত ক্রেতা বিক্রেতার ভিড় জমে। গোপালগঞ্জ, পিরোজপুর ও বরিশালের মোহনায় প্রতি শনি ও মঙ্গলবার বসে এই ভাসমান হাট। ভোরেই খাল বেয়ে চিতলমারি, মোড়লগঞ্জ, টুঙ্গিপাড়া সহ আশপাশের বিভিন্ন জেলার কৃষকরা ডিঙি নৌকা করে তাদের উৎপাদিত পণ্য নিয়ে ভিড়তে থাকেন নাজিরপুরে। আজ থেকে প্রায় 100 বছরের কাছাকাছি, অনেক পুরানো বাজার। এখানে বিভিন্ন প্রকারের মালামাল বাসমান অবস্থায় বিক্রি হয়। ছোটকাল হইতে ব্যবসা করি, কাঁচামালের ব্যবসা করি, যেরকম আম, কাঁঠাল, তরমুজ, এখন আবার এই হাইব্রিড মিষ্টি কুমড়ো, শশা, শাকসবজি, ধান চাল সহ নানা পণ্য পাইকাররা কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। সবজির দাম তুলনামূলক সস্তা হওয়ায় ক্রেতাদের ভিড়ে হাটটি থাকে সরব। যেমন আমার নিজের ক্ষেতে চাষ করে আনি, তারপরে কিছু ক্রয় করে আনি, আবার এখানে পাইকারি বিক্রি করি। খুচরা একটা 10 টাকাও বেশি, 5 টাকাও বেশি। জেলা কৃষি বিভাগ জানায়, ভাসমান এই হাট কেন্দ্র করে কোটি কোটি টাকার বেচাকেনা হয়। এমনকি বিদেশি পর্যটকরাও ঘুরতে আসেন এখানে। এই যে ভাসমান মার্কেট, এটা এখানকার একটা ঐতিহ্য, এটা দীর্ঘদিন যাবত এখানে চলে আসতেছে। এখানকার কৃষক এবং অন্যান্য জনসাধারণেরও এই মার্কেটেই তারা, যেহেতু যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, এই কারণে এখানে তারা নৌকায় করে সবজি এবং ফলমূল নিয়ে আসে এবং সেগুলো এখানে বেচা বিক্রি হয়ে আসতেছে দীর্ঘদিন যাবত। এ ভাসমান হাট কেন্দ্র করে বৈঠাকাটায় গড়ে উঠেছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি বাজার। আর হাট চলে প্রতি শনি ও মঙ্গলবার ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত। নূর তাজমিন নীর, 71। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।